স্বাগত রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি কায়কো বাদাক্তার। সবশেষের খবর নিয়ে থাকবো আমি সুমন নাসির। শুরুতে শিরোনাম। বিএনপি এমপিদের সংসদে চান প্রধানমন্ত্রী। দণ্ডিতেরা নেতৃত্ব না থাকলে আসন পেত বেশি। ঐক্যফ্রন্টে জামায়াত থাকবে জানতেন না ডক্টর কামাল। জোট গঠনে ভুল ত্রুটির কথা স্বীকার। গণতন্ত্রের স্বার্থে বিএনপি নির্বাচিত এমপিদের সংসদে আসা উচিত বলে মনে করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দণ্ডিত ও পলাতক আসামিদের নেতৃত্বে ভোটে না এলে দলটি আরও বেশি আসন পেত বলেও মূল্যায়ন তার। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এসব কথা বলেন শেখ হাসিনা। একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শনিবার কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সঙ্গে প্রথম বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও দল শক্তিশালী করা সহ নানা বিষয়ে হয় আলোচনা। আওয়ামী লীগ আসলে তারা ভালো থাকবে, আওয়ামী লীগ আসলে দেশটা ভালো চলবে। সবার শুরুতেই সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানান আওয়ামী লীগ প্রধান। পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। চতুর্থ দফায় সরকার পরিচালনার সুযোগ দেওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। বলেন, জনগণের আস্থার প্রতিদান দিতে গ্রামেও শহরের সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। আমরা রাষ্ট্র পরিচালনা করি জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, আর জনগণ আজকে তা উপলব্ধি করতে পারে এবং আমাদের উন্নয়নের যে পরিকল্পনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা সবসময় লক্ষ্য করি যে গ্রামের মানুষ, তৃণমূলের মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তন, তারা একটু সুন্দর জীবন পাবে, তারা উন্নত জীবন পাবে। বিএনপির ভোটে ভরাডুবির কারণ হিসেবে দলটির মনোনয়ন বাণিজ্যকে দায়ী করেন শেখ হাসিনা। দণ্ডিত ও পলাতক আসামিদের নেতৃত্বে নির্বাচনে না আসলে তারা আরও বেশি আসন পেত বলেও মূল্যায়ন। যেসব নেতারা হয়তো নির্বাচনে জয়ী হবার মতো নেতা, তাদের বাদ দিয়ে মোটা অঙ্কের টাকা যে দিতে পেরেছে তাকে নমিনেশন দিয়েছে। কখনো সকালে একটা, দুপুরে একটা, তারপর বিকেলে একটা, আবার ঠিক নমিনেশনের শেষ মুহূর্তে একটা, একই সিটে এরকম 3জন 4জন 5জন নমিনেশন। আর সেই নমিনেশন বাণিজ্য নিয়ে তাদের যে অফিসে মারামারি, নিজেদের মধ্যে সেই জামা ছেঁড়াছেড়ি, অফিসের মধ্যে ভাঙচুর, তার থেকে তো মানুষ জানতেই পেরেছে যে এদের চরিত্রটা কী। 2020 সালের মার্চ থেকে 2021 সালের মার্চ পর্যন্ত ঘোষিত মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের বিষয়েও আলোচনা হয় যৌথ সভায়। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয় নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ বিএনপি থেকে প্রায় 4,90,00,000 বেশি ভোট পেয়েছে জানিয়ে নিজের ফেসবুক পেজে তিনি দাবি করেন, এত বড় জয় কারচুপির মাধ্যমে সম্ভব নয়। ভোটে আওয়ামী লীগের বিশাল বিজয়ের কারণ হিসেবে দুটি সুনির্দিষ্ট কারণের কথাও জানিয়েছেন তিনি। তার মতে গত 10 বছরে মানুষের অর্থনৈতিক ও জীবনমানের উন্নতি ও সরকারের সাফল্য সাধারণের কাছে পৌঁছে দেওয়ার কারণেই আওয়ামী লীগের উপর আস্থা রেখেছেন ভোটাররা। অন্যদিকে আন্দোলনের নামে নাশকতার কারণে বিএনপি জনসমর্থন হারাতে শুরু করে। পরে দুর্নীতির মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের দণ্ডে তা তলানিতে গিয়ে ঠেকেছে বলেও মনে করেন সজীব ওয়াজেদ জয়। নির্বাচনের আগ মুহূর্তে ঐক্যফ্রন্ট গঠন করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে বলে স্বীকার করলেন জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এছাড়া এই জোটভুক্ত হয়ে জামায়াত নেতারা যে ভোটে লড়বেন তা জানা ছিল না বলেও দাবি তার। জামায়াত প্রশ্নে বিএনপির স্পষ্ট বক্তব্য চাওয়া হবে বলেও জানিয়েছে তার দল গণফোরাম। নিরপেক্ষ সরকারের অধীনে ভোটের দাবিতে নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি সহ কয়েকটি দল নিয়ে গঠিত হয় ঐক্যফ্রন্ট। শুরুতে দলীয় সরকারের অধীনে ভোটে না আসার কথা বললেও তফসিলের পর অবস্থান বদল করে তারা। কোনো সময় নষ্ট করা যাবে না। নির্বাচনে জামাত, গণফোরাম, নাগরিক ঐক্য, জেএসডি সহ বিএনপির ধানের শীষে ভোটে লড়ে কয়েকটি দল। তারপরও নির্বাচনে ভরাডুবি হয় ঐক্যফ্রন্টের। জোটের হয়ে জামাতের প্রার্থীরা যে নির্বাচন করবে বিষয়টি জানা ছিল না বলে দাবি করেছেন ডক্টর কামাল হোসেন। জামাতকে নিয়ে আমরা রাজনীতি কোনোদিন করার কথা চিন্তাও করি নাই। যেটা বলা হয়েছে যে করেছি সেটা আমি সঙ্গে সঙ্গে বলেছি, এটা তো আমাদেরকে বলা হয়নি যে তারা থাকবে এর মধ্যে। ভবিষ্যতে এই ব্যাপারে একদম পরিষ্কার ওকে যে জামাতকে নিয়ে আমরা করব না। পাশাপাশি 30 ডিসেম্বরের ভোটে অনিয়মের অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবিও তার।
দেশের স্বার্থে সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত নিতে চাইলে তারা অবশ্যই নিতে পারেন, এবং যে 2-3 মাসকে মধ্যে আরেকটা ভালো নির্বাচন করে দেওয়া, তার চেয়েও কমে সময়ও করা যেতে পারে তারা চাইলে। এছাড়া জামাতের সঙ্গে সম্পর্ক নিয়ে গণফোরাম বিএনপির স্পষ্ট বক্তব্য চাইবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। পাশাপাশি ভুল সংশোধন করে গণতন্ত্র প্রতিষ্ঠায় ভবিষ্যতে সুদৃঢ় জাতীয় ঐক্য গঠনের কথাও জানিয়েছে গণফোরাম। অনিচ্ছাকৃত যেসব ভুল ত্রুটি সংঘটিত হয়েছে তা সংশোধন করে ভবিষ্যতের জন্য সুদৃঢ় জাতীয় ঐক্য। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, নির্বাচনে নিজেদের ব্যর্থতা ঢাকতেই সংলাপের কথা বলছেন ঐক্যফ্রন্টের নেতারা। গণতন্ত্র নস্যাতে বিএনপির নানা ষড়যন্ত্র এখনো চলছে বলেও দাবি তার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। একদিকে সংলাপের কথা বলছে, আরেকদিকে নানা কথাবার্তা বলে নিজেদের মুখ রক্ষা করার চেষ্টা করছে। আমি বিএনপিকে অনুরোধ জানাবো, এই ধরনের কথাবার্তা না বলে বরং আপনারা নিজেরা বিশ্লেষণ করুন আপনাদের পরাজয়ের কারণ, আর নেতৃত্ব পরিবর্তন করুন। নির্বাচন নিয়ে বিরোধীদের সংলাপের দাবি অযৌক্তিক বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মানিক মে এভিনিউতে তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশে বিদেশে কোথাও কোনো প্রশ্ন ওঠেনি। নির্বাচন নিয়ে যারা আজকে অভিযোগ তোলেন তারা নির্বাচনে হেরে গেছেন বলে হেরে যাওয়ার বেদনা থেকে এসব অভিযোগ, এসব প্রশ্ন তুলছেন। শুধু আইনগত ব্যবস্থা নয়, সড়কে অনিয়ম দূর করতে সচেতন হতে হবে চালক ও পথচারীকেও। কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখতে এসে তিনি হুঁশিয়ারি দেন, আইন না মানলে মালিক শ্রমিক কাউকেই ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের সড়ক আন্দোলন, পুলিশের ট্রাফিক সপ্তাহ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এত কিছুর পরও শৃঙ্খলা ফিরছে না সড়কে। এখনও রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গাড়ি, আছে লাইসেন্সবিহীন চালকও। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? না, নাই। 5-6 বছর গাড়ি চালান? লাইসেন্স আছে আপনার? জি না। কতদিন ধরে গাড়ি চালান? গাড়ি চালালে প্রায় 1 বছর। লাইসেন্স নাই, তারপর আপনি কিভাবে গাড়ি চালান? 3 মাস পর দিবে। তার 3 মাস পরে গাড়ি চালাইতেন, আগে নামলেন কেন? হ্যাঁ, এটাই আমার ভুল। নির্বাচনের কারণে বন্ধ থাকলেও আবারও শুরু হলো ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স না থাকা সহ নানা অনিয়মের অভিযোগে শনিবার 3টি ভ্রাম্যমাণ আদালতে মামলা হয় 1/2 21টি গাড়ি জব্দ করা হয়, জরিমানা করা হয় 1 লাখ এবং 3 চালককে কারাদণ্ড দেওয়া হয়। মোবাইল কোডটার ধরনই হলো যে স্পটে যাকে পাওয়া যায়, যেহেতু আমরা ওনাকে স্পটে আমরা পাই না, স্পটে আমরা ড্রাইভারকেই পাই, এই জন্য আমরা মালিকের বিরুদ্ধে মামলা করতে পারি না, আমরা স্পটে ড্রাইভারের বিরুদ্ধে আমরা মামলা করে থাকি। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখতে আসেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বেশ কিছু গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স পরীক্ষা করেন। সড়ক মন্ত্রী জানান, এখন থেকে অদক্ষ চালকের হাতে গাড়ি তুলে দেয়া মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সড়ক পরিবহন আইন, সে আইন অনুযায়ী এখন যারা যারা এখানে অভিযুক্ত হতে পারে, সে মালিক হোক চালক হোক, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সড়কের শৃঙ্খলা ফেরাতে মালিক, চালক ও পথচারী সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সড়ক মন্ত্রী। যাত্রীদের জন্য অ্যাক্সিডেন্ট হয়, পথচারীর জন্য অ্যাক্সিডেন্ট হয়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীকে সম্পত্তি হিসেব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এক মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের সব কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী আরও বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে বলেও সবাইকে সতর্ক করেন। একই সাথে খুব দ্রুত সময়ের মধ্যে সব ভূমি কার্যালয়ে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও জানান ভূমিমন্ত্রী। সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীদের সম্পত্তির হিসাব আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে হবে। এটা আমি এখানে বসে সিদ্ধান্ত নিলাম, মন্ত্রণালয়ে গিয়ে রিটার্ন জিনিসটা দিব, মৌখিক সিদ্ধান্ত এখানে বসে দিলাম। পোশাক শ্রমিকদের আপত্তি থাকা 3টি গ্রেডের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ত্রিপক্ষীয় কমিটি। 2-1 দিনের মধ্যে আসছে আনুষ্ঠানিক ঘোষণা।
দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন কমিটির সদস্যরা। পাশাপাশি আন্দোলনরতদের কাজে ফিরে যাওয়ার আহ্বানও তাদের। এদিকে মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে আজও বিক্ষোভ হয়েছে রাজধানীতে। সরকার ঘোষিত মজুরি কাঠামোর ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডে আপত্তি জানিয়ে আন্দোলনে রয়েছেন পোশাক শ্রমিকেরা। শনিবারও বিক্ষোভ হয়েছে ঢাকার বেশ কিছু এলাকায়। এখন দিছে হেল্পারে 6,500 7,000, অপারেটরে দিছে 8,000 9,000। দুপুরের পর পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল। তবে পোশাক শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে কেউ ফায়দা নেয়ার চেষ্টা করছে কিনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে এইভাবে রাস্তার উপরে কেউ বিশৃঙ্খলা করে জনগণের দুর্ভোগ করবেন না, কারণ এটি যদি চলতে থাকে আমরা খুঁজে বের করবে ইন্ধনদাতা কারা। এদিকে চলমান সংকট সমাধানে সচিবালয়ে হয়েছে মজুরি পর্যালোচনা সংক্রান্ত ত্রিপক্ষীয় কমিটির জরুরি সভা। এতে বেতন কাঠামো সমন্বয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মালিক শ্রমিকেরা। আমাদের যে দাবি ছিল বেসিক বৃদ্ধি করা এবং 3টা গ্রেডে বেতন সমন্বয় করা 3, 4, 5, সেই জিনিসগুলি আমরা এখানে তুলে ধরছি এবং মালিক পক্ষ তাদের কথা বলছে। একটা অ্যাডজাস্টমেন্ট যেখানে প্রয়োজন সেটা আমাদের সরকার সেটিকে দুই পক্ষ শুনলেন, তারা একটা সিদ্ধান্ত নিয়ে ওনারা ফিগারটা আশা করছি যে কালকের মধ্যেই হয়তো জানিয়ে দেবেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বানও জানিয়েছে মজুরি পর্যালোচনা কমিটি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গেল বছর রাজধানীতে জীবনযাত্রার ব্যয় বেড়েছে 6%। একই সাথে পণ্য ও সেবার দাম বেড়েছে 5.19%। এছাড়া গেল অর্থবছর আমদানি শুল্কের উচ্চ হারের কারণে ভোক্তাদের 1,14,000 টাকা অতিরিক্ত গুনতে হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে খরচ বাড়ার কোনো যৌক্তিকতা দেখছে না সংস্থাটি। রাজধানীর 15টি খুচরা বাজারের বিভিন্ন পণ্যের ওপর পর্যালোচনা করেছে ক্যাব। এর মধ্যে ছিল 114টি খাবার, 22টি নিত্য ব্যবহার্য বস্তু। এছাড়া 14টি সেবার দাম নিয়েও গবেষণা করেছে তারা। এতে পাওয়া গেছে গত এক বছরে বেড়েছে চাল, মাছ, শাকসবজি ও তরল দুধের দাম, আর কমেছে ডাল, লবণ, মশলা ও চিনির। গত বছর এক পর্যায়ে এসে শাকসবজিটা অ্যাবনর্মাল প্রাইস হয়ে গেছিল কিছুদিনের জন্য। চালের দাম একটু বেশি। চালের দামটা গত বছরে যেটা ছিল তার চেয়ে সামান্য একটু বেড়েছে। ক্যাবের প্রতিবেদনে বলা হয় সব ধরনের চালের দাম বেড়েছে 8.91%। চালের দাম আবারও বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। কৃষক যাতে উৎপাদনে উৎসাহ না হারায় সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখা খুব দরকার, কারণ কৃষক যদি উৎপাদনে উৎসাহ হারায় তাহলে পরবর্তীতে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। আমদানিতে উচ্চ হারে শুল্ক আরোপের বিপক্ষে ক্যাব। তারা বলছে শুল্ক কমানো না হলে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। শুল্ক হার 25.64%, যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। হাই ট্যারিফের কারণে আমরা যারা ভোক্তা, আমরা আন্তর্জাতিক বাজারের মূল্যের যে সুবিধা সেটা থেকে বঞ্চিত হচ্ছে। দেশের বিভিন্ন খাতের উচ্চ পর্যায়ে 5 লাখ বিদেশি কাজ করছেন। ক্যাব বলছে শিক্ষার মান উন্নয়ন হলে দেশ থেকেই এসব পদে নিয়োগ হতে পারত। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আজকের আয়োজন।